টাকার ফ্ল্যাগশিপ ফোন যখন ব্র্যান্ড নিউ ৬৫,০০০ টাকার নিচে পাওয়া যায় তখন এর থেকে ভালো ডিল আর কি হতে পারে। আসসালামু আলাইকুম, আজকে আমি কথা বলছি স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের ছোট ভাই S24 নিয়ে। আপনার চয়েস লিস্টে যদি একটা কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন থাকে তাহলে এই ফোনটা আপনার জন্য সেরা হতে পারে। ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ সবকিছুর কম্বিনেশনে এই ফোনটা বর্তমান সময়ে একটা পারফেক্ট ফোন। ছোটখাটো এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় অস্থির। এর ব্যাক সাইড এবং সামনের দিকে থাকছে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন এবং ব্যাক সাইডটা ম্যাট ফিনিশিং হয়, এটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এবং ফোনটা সাইড ফ্রেম অ্যালুমিনিয়ামের, ফোনটা হাতে ধরলে খুবই ভালো লাগে ছোটখাটো হওয়ার কারণে। ফ্রেমটা হালকা কার্ভ হওয়ার কারণে হাতে ধরলে ভালো কমফোর্ট পাওয়া যায়। তবে এর বাটনগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কিছুটা চিপ ফিল দেয়। যাদের হাত কিছুটা ছোট তারা এক হাতে এই ফোনটা ইউজ করে বেশ ভালো ফিল পাবেন। আর এই ফোনটার ওয়েট রাখা হয়েছে মাত্র 168 গ্রামের আশেপাশে। ছোট্ট এই ফোনটার ডিসপ্লে হিসেবে থাকছে 6.2 ইঞ্চি একটা ডাইনামিক অ্যামোলেড LTPO প্যানেল, যেটা আবার 2x প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট এবং HDR10+ এর সাপোর্ট থাকছে। এবং এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 2600 নিটস আর এই ডিসপ্লেটার রেজুলেশন ফুল HD+। সেই সাথে ডিসপ্লেটার প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা খুবই অ্যাকুরেট এবং ফাস্ট। আর ফোনটাতে স্টোরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনের সাইজ অনুযায়ী এর স্পিকার কোয়ালিটি বেশ লাউড এবং ক্লিয়ার। এই ডিসপ্লেতে ইউটিউব ভিডিও সর্বোচ্চ 4K 60 FPS এ দেখা যায়। আউটডোর ইনডোর সব জায়গাতেই এর ডিসপ্লে খুবই ভালো পারফর্ম করে, তো এর ডিসপ্লে নিয়ে কারোর কোনো কমপ্লেন থাকবে না। এবং সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে এর ডিসপ্লের চারপাশে চিন বেজেল খুবই মিনিমাল, যার কারণে এটা হাতে ধরলে মনে হয় একটা ডিসপ্লে হাতে ধরে আছি। মিডিয়া কনজিউমের সময় খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়। এখন ফোনটার ক্যামেরার কথা বলতে গেলে ফোনটার ব্যাক সাইডে টোটাল 3টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। মেন ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা পারফরমেন্স ফ্ল্যাগশিপ লেভেলের পাওয়া যাবে, এটা খুবই সাধারণ ব্যাপার। এর মেন ক্যামেরা দিয়ে ফটো ক্লিক করলে একদম সোশ্যাল মিডিয়া রেডি ফটো পাওয়া যায়। স্যামসাং এর কালার সায়েন্সে কিছুটা কালার বুস্ট করে এই ফোনটার ক্যামেরাটাও তেমন কিছুটা কালার বুস্ট করে, অনেকের কাছে এটা অনেক ভালো লাগে। মেন ক্যামেরা দিয়ে লো লাইট, ডে লাইট সব ধরনের কন্ডিশনে ভালো ফটো পাওয়া যায়, তবে লো লাইটে কিছুটা নয়েজের দেখা পাওয়া যায়। নাইট মোড চালু করলে ফটোতে কোনো নয়েজ থাকে না এবং ফটো আরও ব্রাইট হয়ে যায়। স্যামসাং এর আগের ফোনগুলোতে যেমন শাটার ল্যাগের প্রবলেম ছিল, এই ফোনটাতে তেমন কোনো শাটার ল্যাগের প্রবলেম নাই, খুবই ফাস্ট ফটো ক্লিক করা যায়। 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সরটাও বেশ ভালো রেজাল্ট দিয়ে থাকে, বিশেষ করে দিনের বেলায়। আলো কিছুটা কমে গেলে বা অন্ধকারে এর আল্ট্রা ওয়াইড সেন্সর খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না, তারপরেও যে ফটো পাওয়া যায় সেটা মোটামুটি চালিয়ে নেওয়া যায়। তবে এই ফোনটাতে 10 মেগাপিক্সেলের যে টেলিফোটো লেন্স থাকছে ভাই, সেইটার কোয়ালিটি কিন্তু এক কথায় অসম। এই সেন্সরে 3x অপটিক্যাল জুম থাকছে, আর সাধারণত টেলিফোটো লেন্সটা পোর্ট্রেট ফটোগ্রাফিতে সবথেকে বেশি ব্যবহার করা হয়। তো এই ফোনটা দিয়ে 1x, 2x এবং 3x এ পোর্ট্রেট ফটো ক্লিক করা যায়, তবে আমার কাছে 3x এর কোয়ালিটি একদম জোস মনে হয়েছে। এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড সেপারেশন খুবই ভালোভাবে ম্যানেজ করতে পারে এই লেন্সটা। ডে লাইট, লো লাইট সব ক্ষেত্রেই এটা টেলিফোটো লেন্স থেকে পোর্ট্রেট ফটো অনেক ভালো পাওয়া যায়, কিন্তু লো লাইটে কিছুটা নয়েজ পাওয়া যায় বেশি। আমার কাছে পার্সোনালি এই ফোনটার টেলিফোটো লেন্সটাই সবথেকে বেশি ভালো লেগেছে। আর ভিডিওগ্রাফির কথা বলতে গেলে এই ফোনটার ব্যাক সাইডের সবগুলো লেন্স থেকেই 4K 60 FPS পর্যন্ত ভিডিও শুট করা যায় এবং 1080p 120 FPS এ ভিডিও শুট করা যায়। তো ভিডিও কোয়ালিটি একদম আইফোন লেভেলের কাছাকাছি, শুধুমাত্র নাইট ভিডিওর ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে এই ডিভাইসটা। খুবই স্মুথ ভিডিও পাওয়া যায়, সবগুলো লেন্সেই OIS এর সাপোর্ট থাকছে, যার কারণে ভিডিওগুলো খুবই স্টেবল থাকে। এবং পোর্ট্রেট ভিডিওর কথা বললে 1x, 2x এবং 3x দিয়ে পোর্ট্রেট ভিডিও করা যায়, যেটার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। আর সেলফি ক্যামেরার কথা বললে এটা সামনে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকছে, ফটো কোয়ালিটি অনেক ভালো, তবে খুব একটা ওয়াইড না। বিশেষ করে ভিডিওর সময় একদম ন্যারো ফ্রেম আসে, তবে এটার ফটো কোয়ালিটি সবার কাছে ভালো লাগবে। তবে এই সেন্সরে একটা প্রবলেম আছে, গ্রুপ সেলফি তোলার সময় সামনের পার্সন ছাড়া পিছনে যারা থাকে তারা কিছুটা ব্লার হয়ে যায়। তাছাড়া সিঙ্গেল ফটো তুললে ডে লাইট, লো লাইট সব জায়গাতেই ভালো কোয়ালিটি পাওয়া যায়। এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি S24 এর সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা হচ্ছে, তো আপনারা বুঝতেই পারছেন এর সেলফি ক্যামেরা কোয়ালিটি কেমন। আর ভিডিও শুট করা হচ্ছে 1080p 60 fps। আর এই সেন্সর দিয়েও ভিডিও করা যায় সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত। তো যারা ভাবছেন মোবাইল ফোন দিয়ে ব্লগিং করবেন বা ভিডিও শুট করার কাজে ব্যবহার করবেন, এই ফোনটা সেলফি কিংবা ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে খুবই ভালো রেজাল্ট পাবেন। এখন কথা বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে। আমার হাতের ডিভাইসটাতে Exynos 2400 4 ন্যানোমিটারের চিপসেটটি ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনটা চিপসেটের ক্ষেত্রে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট আর একটা Exynos ভেরিয়েন্ট। আমার হাতের ভেরিয়েন্টটা Exynos ভেরিয়েন্ট। স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্টের পারফরমেন্স কিছুটা হলেও বেশি পাওয়া যায়, আর হিটিংটা তুলনামূলক অনেক কম হয়। আমার হাতের ডিভাইসটা যেহেতু Exynos এর ডিভাইস, এই ডিভাইসটা তুলনামূলক একটু বেশি হিট হয়, বিশেষ করে আউটডোরে ক্যামেরা অ্যাপ চালু রাখলে।
তবে এক্সিনোসের প্রসেসর বলে এটার পারফরমেন্স যে একদম কম পাবেন বা খুব একটা ভালো না এমনটা না, এটার পারফরমেন্স কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলেরই আছে। যে কোনো টাস্ক একদম বাটার স্মুথভাবে হ্যান্ডেল করতে পারে এই প্রসেসরটা। নর্মাল ইউজ বলেন, হেভি ইউজ বলেন কিংবা গেমিংয়ের ক্ষেত্রে বলেন, সব জায়গাতেই এই প্রসেসরটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো, শুধুমাত্র হিটিংটা একটু বেশি হয়। তবে গেমিংয়ের কথা বললে এই ফোনগুলো কিন্তু সাধারণত মানুষ গেমিংয়ের জন্য খুব একটা কেনে না। যারা কম্প্যাক্ট কিংবা ছোটোখাটো ফোন পছন্দ করেন কিংবা যাদের সেকেন্ডারি ফোন হিসেবে একটি ফোন প্রয়োজন, তারা সাধারণত এই ফোনগুলো বেশি কিনে থাকে। তবে অনেকেই আছেন আলট্রা সিরিজের ফোনগুলোর বাজেট কিছুটা বেশি হওয়ার কারণে এই ফোনগুলোই কিনে থাকে। তো আমার কাছে মনে হয় না এই ফোনটা কিনে কেউ এর পারফরমেন্স নিয়ে আনহ্যাপি থাকবে। আর র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এই ফোনটাতে 8GB এবং 12GB ভেরিয়েন্টের র্যাম থাকছে এবং স্টোরেজ হিসেবে 128GB, 256GB এবং 512GB ভেরিয়েন্টের স্টোরেজ থাকছে। তবে স্টোরেজ ভেরিয়েন্টের এই জায়গাতে স্যামসাংয়ের বড় একটি প্রবলেম আছে, সেটা হচ্ছে 128GB যে ভেরিয়েন্টটা, ওইটার র্যাম টাইপ হচ্ছে UFS 3.1, আর যেটা 256GB এবং 512GB ভেরিয়েন্টের ওইটার র্যাম টাইপ হচ্ছে UFS 4.0। তো অবশ্যই 128GB ভেরিয়েন্টটা পারফরমেন্সের ক্ষেত্রে কিছুটা হলেও ড্রপ করবে। আমি আপনাদেরকে সাজেশন করব, কেউ যদি এই ফোনটা কিনতে চান তাহলে অবশ্যই স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এবং 256GB ভেরিয়েন্টের ফোনটা নেওয়ার জন্য। আর ফোনটার কল কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটার কল কোয়ালিটি যথেষ্ট ভালো। আউটডোর ইনডোর সব জায়গা থেকেই ভালো কল কোয়ালিটি পাওয়া যায় এবং নয়েজ এরিয়াতেও অপর প্রান্তের মানুষ খুব ভালোভাবে কথা শুনতে পারে। আর গ্রামে বলেন বা শহরে বলেন, সব জায়গাতেই এটা নেটওয়ার্ক ভালো পাওয়া যায়, কোনো জায়গাতে তেমন কোনো প্রবলেম হয় না। এখন ছোট এই ফোনটার ব্যাটারির কথা বলতে গেলে এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর একটি ব্যাটারি। 120Hz LTPO ডিসপ্লে এবং সফটওয়্যার অপটিমাইজেশন ভালো হওয়ার কারণে এটা থেকে ব্যাটারি ব্যাকআপ কিন্তু সাইজ অনুযায়ী অনেক ভালো পাওয়া যায়। নর্মাল ইউজ করলে 6 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং হেভি ইউজ করলে 5 থেকে 5.5 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য 25 ওয়াট এবং 45 ওয়াটের চার্জারের সাপোর্ট থাকছে। এছাড়াও 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং 4.5 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা থাকছে। তো আমার মনে হয় এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে ম্যাক্সিমাম পার্সনই স্যাটিসফাইড থাকবে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, এই ফোনটা যখন বাজারে লঞ্চ হয় তখন অ্যান্ড্রয়েড 14 এবং One UI 6 এ রান করছিল। তবে এখন এই ফোনটা অ্যান্ড্রয়েড 15 এবং One UI 7 এ রান করছে, যেটা খুবই স্মুথভাবে চলছে এবং স্যামসাং এই ফোনটাতে 7 বছরের মেজর আপডেট দিবে। তো কেউ যদি এখনো এই ফোনটা কেনে তাহলে সে 5 বছরের মেজর আপডেটগুলো পেয়ে যাবে। আচ্ছা, এখন এই ফোনটার প্রাইসের কথা বলতে গেলে এই ফোনটা 128GB ভেরিয়েন্ট সিঙ্গেল সিমওয়ালা যে ভেরিয়েন্টটা আছে সেইটার প্রাইস বর্তমান 64,000 টাকার আশেপাশে। আর কেউ যদি ইউজ ডিভাইস নিতে চায় তাহলে হয়তো 50 থেকে 55,000 টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাবে। তো ব্র্যান্ড নিউ কিংবা ইউজ যেটাই নেন না কেন, আমার মনে হয় না এই ফোনটা কিনে কেউ কোনো দিক থেকেই অসন্তুষ্ট থাকবে। আর আপনাদের যদি এই ফোনটা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।